আসলে ফুটপাত মুক্ত করার যে বিষয়টি এটি অনেক দিনের সমস্যা আমাদের। এবং এখানে আমাদের অতিথি বলেছেন যে 1 লক্ষ লোক ফুটপাতে তারা কাজ করছেন। তো 1 লক্ষ লোকের সাথে আরও তাদের পরিবার পরিজন মিলে এখানে 5-6 লক্ষ লোক যদি হয়ে যায়, তো এটা আসলে রাতারাতি ফুটপাত পরিষ্কার করা সম্ভব নয়। এটা গ্র্যাজুয়ালি ইমপ্রুভমেন্ট করতে হবে। আমরা কিন্তু আজকেও মোবাইল কোর্টের মাধ্যমে এই যে সোনারগাঁ ক্রসিং থেকে এফডিসির যে রাস্তাটা এবং সোনারগাঁ ক্রসিং থেকে বসুন্ধরার যে রাস্তাটা বসুন্ধরা মার্কেটের এখানে আমরা কিছু ফুটপাত পরিষ্কার করেছি। গত বৃহস্পতিবারে মোবাইল কোর্টের মাধ্যমে আমরা ফার্ম গেটে কিছু ফুটপাত পরিষ্কার করেছি। তো এটি আসলে আমাদের কন্টিনিউয়াস প্রসেস। তবে এখানে আসলে আমার যেটা মনে হয় যে এই ব্যাপারে একটি সমন্বিত উদ্যোগ দরকার, সমন্বিত প্রচেষ্টা দরকার। এবং যারা ফুটপাতে আছেন তাদেরকে কিভাবে ফুটপাত থেকে দূর করা যায়, ফুটপাত পরিষ্কার করা যায় এবং তাদের জন্য কি সংস্থান করা যায়, এটি আসলে আমাদের সকল স্তরে আমরা যারা স্টেক হোল্ডার যারা আছি আমরা সবাই বসে এই বিষয়ে একটি সমন্বিত সিদ্ধান্তের প্রয়োজন। মুসলিউদ্দিন, আমরা যতটুকু বুঝি জানি এবং বিশেষজ্ঞরাও যেটা বলছেন যে এই সিদ্ধান্তটি বাস্তবায়ন করতে হলে একটা রাজনৈতিক কমিটমেন্ট বা রাজনৈতিক সিদ্ধান্তের প্রয়োজন। এরকম কোনো সিদ্ধান্ত বা নির্দেশনা কি আমাদের রাজনীতিকদের কাছ থেকে বা প্রশাসকদের কাছ থেকে আপনাদের কাছে আছে যে ফুটপাতগুলো দখলমুক্ত করতে হবে? হ্যাঁ, ফুটপাত দখলমুক্ত করতে হবে এই ধরনের স্পষ্ট নির্দেশনা আসলে আমাদের আছে। কিন্তু এবং দখলমুক্ত করে আমরা এই লোকগুলোকে কী করব, তো এই বিষয়টা নিয়ে আসলে আমরা নীতি নির্ধারণী মহলে কথা বলছি এবং তাদের কাছ থেকে আমরা ইনস্ট্রাকশন নিচ্ছি এবং গ্র্যাজুয়ালি আমরা কিন্তু ফুটপাতকে পরিষ্কার করার চেষ্টা করছি। আমি আপনাকে আগেই বলেছি যে এটি আসলে ওভারনাইট এই প্রবলেম সলভ করা সম্ভব নয়, এটা আমাদের গ্র্যাজুয়ালি করতে হবে। এবং এই বলেছি যে এটি আসলে ওভারনাইট এই প্রবলেম সলভ করা সম্ভব নয়, এটা আমাদের গ্র্যাজুয়ালি করতে হবে। এবং এই যে সমন্বয় করা এবং এই লোকগুলোর যে কি করা যায় এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা আমাদের চলছে। এবং আমরা আসলে বলতে পারি যে এই ব্যাপারে আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমাদের ঢাকা শহরের যে বাস্তবতা, এই বাস্তবতাকে সামনে রেখে আমরা একটি সবাই মিলে একটি সিদ্ধান্তে আমাদেরকে আসতে হবে। মুসলিউদ্দিন সাহেব, আমাদের সঙ্গে থাকুন। আমরা একটু মাহবুব আলমের কাছ থেকে জানতে চাইবো যে আপনারা গবেষণা করছেন এই বিষয়টি নিয়ে, আপনাদের অভিজ্ঞতা কি এবং আপনাদের গবেষণার ফলাফল কি? যেই বাস্তবতাটা আমরা এখন আছি সেই বাস্তবতা থেকে একটা মানে ঝুঁকিমুক্ত শহর গড়ার ক্ষেত্রে কি ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে আপনারা মনে করছেন? ধন্যবাদ। গবেষণার মাধ্যমে যেটা মনে হয়, আমাদের এই সমস্ত ক্ষেত্রে আইন প্রয়োগের ক্ষেত্রে বিশাল শিথিলতা লক্ষণীয় এবং আমাদের একটা সিস্টেম ডেভেলপ করতে হবে। সিস্টেমের মাধ্যমেই কিন্তু অনেকগুলো কার্যক্রম বাস্তবায়ন করা সম্ভব। আমরা যদি মনে করি যে গতকালকের যে ঘটনা, এই বাস দুর্ঘটনা, আমাদের সাংবাদিক প্রায় নিহত হওয়ার যে ঘটনা, এইখানে কিন্তু একটা ড্রাইভারদের বেপরোয়া মনোভাব ছিল। এই যে বেপরোয়া মনোভাব এবং এইখানে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় কিন্তু ইকোনমি। ড্রাইভাররা বেপরোয়া গাড়ি চালানোর পিছনে কাজ করে, যে আমি যেহেতু কারণ বাজার মোড়ে অ্যাক্সিডেন্টটা ছিল, তার ইচ্ছা ছিল সে সামনে আবার ফার্মগেটে যাবে, যাওয়ার পরে যাত্রী বেশি নিবে। আর একজন ড্রাইভার যখন যাত্রী ওঠানোর সময় যেভাবে উনি মানে যেভাবে উনি দায়িত্ব পালন করেন, নামানোর ক্ষেত্রে কিন্তু এই ভূমিকাটা পালন করেন না। এটা কিন্তু একটা বড় ধরনের সমস্যা। তা আমাদের এই স্থপতি যে কথাটা বললেন যে ড্রাইভারদের পর্যাপ্ত প্রশিক্ষণের দরকার এবং একটা প্ল্যানিং দরকার, কিন্তু আমাদের দেশে কিন্তু এখন পর্যন্ত ট্রান্সপোর্ট প্ল্যানিং নামে কোনো ডিভিশন বা কোনো সেক্টর বা কোনো ধরনের কোনো সেল গঠিত হয় নাই। তা ঢাকা সিটিতে এত পপুলেশন, এত যানবাহন, কিন্তু এটাকে শৃঙ্খলা আনার জন্য শুধু ডিএমপি কাজ করবে বা আমাদের যে বিআরটিএ বা ওনারা কাজ করবে? পৃথিবীর সব দেশে কিন্তু ট্রান্সপোর্ট প্ল্যানার, ট্রান্সপোর্ট প্ল্যানিং বা প্লাস্টিক প্ল্যানিং মিনিস্ট্রি অনেক দেশে থাকে। তবে এই ক্ষেত্রে আমার যে ধারণা, আমরা একটা সিস্টেমের মাধ্যমে কিন্তু এই সমস্ত দুর্ঘটনা অনেক কমানো সম্ভব। আমরা সিস্টেম ডেভেলপ করতে পারি। এই যে ফুটপাতের বিষয়টা যে আসলো, এটা কিন্তু আমরা যদি দৃঢ় প্রতিজ্ঞ হই
এবং আমাদের যদি কমিটমেন্ট থাকে সরকারি বেসরকারি এবং রাজনৈতিক সংগঠনগুলো ইচ্ছা করলে কিন্তু এটা আসলে সম্ভব আমাদের ফুটপাতগুলি পরিষ্কার করা এবং মাহবুব আলম, মুবাশির হোসেন এবং মুসলিউদ্দিন আহমেদ, আপনাদের তিনজনকেই অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আমরা এ বিষয়ে কথা বলতে আমরা সরাসরি চলে যাব ঢাকা সিটি কর্পোরেশন উত্তরের প্রধান নির্বাহী BM এনামুল হকের কাছে। জনাব হক, আমরা একটু সংক্ষেপে জানতে চাইব যে ঢাকা শহরের ফুটপাতগুলো, বিশেষ করে আপনার অংশে যেটুকু পড়েছে সেইটুকু ফুটপাত উচ্ছেদ করা আপনাদের জন্য সম্ভব হচ্ছে না কেন? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আমি BM এনামুল হক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ঢাকা শহরে আমাদের উত্তর সিটি কর্পোরেশন আওতায় যে ফুটপাত গুলো আছে, আমরা নিয়মিত ফুটপাত থেকে অবৈধ দখলদারকে উচ্ছেদ করার জন্য মোবাইল কোর্ট পরিচালনা করে থাকি এবং এটি নিয়মিতই হচ্ছে এবং প্রায় 82 কিলোমিটার এরিয়া, আমার 1250 কিলোমিটার সড়ক এবং এর মধ্যে আমার 53টি ফুটওভার ব্রিজ আছে, এর সাথে প্রায় 550 কিলোমিটারের মধ্যে আমার ফুটপাত। তো এটি যথাযথভাবে পদক্ষেপ নেওয়া হয়, কিন্তু বিষয়টা জনসাধারণের সচেতনতা বোধ, সরকার মামুন হাইকোর্টের নির্দেশনা আসছে। আপনি জানেন যে ফুটপাতের উপর দিয়ে সাইকেল, বাইসাইকেল, মোটরসাইকেল পরিচালনা না করার জন্য, এবং সেক্ষেত্রে যথাযথ আইনি পদক্ষেপগুলো আমাদের নিতে হবে। এখানে গাড়ির মালিক, পরিবহন শ্রমিক, কর্তৃপক্ষ বলতে আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বা দক্ষিণ সিটি কর্পোরেশন, তার পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ট্রাফিক ডিপার্টমেন্ট, এর পাশাপাশি রোডস অ্যান্ড হাইওয়েজ এর দায়িত্ব, সবকিছু মিলিয়ে আমাদের একটি সার্বিক দায়িত্ব, যেগুলো হচ্ছে যে সুষ্ঠুভাবে নিরাপদ সড়ক বলয় তৈরি করা। BM এনামুল হক, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। চলে যাচ্ছি অন্য খবরে। ন্যায্য মজুরি সহ 9 দফা দাবিতে চট্টগ্রামের 16টি ঘাটে অনির্দিষ্টকালের জন্য পণ্য খালাস বন্ধ রেখেছে ঘাট গুদাম শ্রমিকরা। রোববার ভোর 6টা থেকে তারা এই কর্মবিরতি শুরু করে, তবে দুপুর 12টার দিকে কয়েকটি ঘাটে পণ্য খালাস করতে দেখা গেছে। শ্রমিকদের কর্মবিরতির কারণে ঘাটগুলোতে পণ্যবাহী লাইটারের জাহাজ আটকা পড়ে আছে। এছাড়া বহির্নোঙরে বড় জাহাজ থেকে পণ্য খালাস কাজ ব্যাহত হচ্ছে। শ্রমিকদের দাবি, তাদের মজুরি বাড়ানোর কথা বলা হলেও মালিকরা সে ব্যাপারে কোনো পদক্ষেপ নেননি। এছাড়া আবাসন ও সুচিকিৎসা সুবিধারও দাবি জানিয়েছেন তারা। বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী নাসরিন জাহান। নাসরিন, স্বাগত। আমরা প্রথমেই জানতে চাইব যে এই ধর্মঘটের প্রভাবটা কি পড়ছে? প্রভাব বলতে আসলে এখনো পর্যন্ত কিন্তু প্রত্যেকটি ঘাটে আমরা যে শুধু সকাল থেকে যেটি 16টি ঘাটে দেখেছিলাম পণ্য খালাস বন্ধ রয়েছে, তো দুপুর 12টার দিকে দেখেছি শুধুমাত্র 4টি ঘাটে আসলে পণ্য খালাস হচ্ছে, বাকি 12টি ঘাটে পণ্য খালাস বন্ধ রয়েছে। তো এখনো পর্যন্ত প্রতিটি ঘাটে যদি আমি দুটি করে হিসাব করি, আমি আসলে চোখের সামনে দেখতে পাচ্ছি যে ঘাটটিতে দাঁড়িয়ে আছে, এখানেও কিন্তু 3টি লাইটারেজ জাহাজ আটকা পড়ে আছে, পণ্যবাহী লাইটারেজ জাহাজ। তো এরকম করে যদি আমি দুটি করেও হিসাব করি, বাকি 12টি ঘাটে মোট 24টি লাইটারেজ জাহাজ কিন্তু আটকা পড়েছে, যেখানে হিসাব করলে দেখা যাবে আসলে 3000 টনের উপরে খাদ্যশস্য আটকা পড়েছে। এবং বহির্নোঙরে কিন্তু যেহেতু 300 লাইটারেজ জাহাজ রয়েছে, সেই 300 লাইটারেজ জাহাজ কিন্তু যাওয়া আসা করেই বহির্নোঙর থেকে পণ্যগুলো নিয়ে আসে বড় জাহাজ থেকে, তো সেগুলো বন্ধ রয়েছে। বলা যায় যে আসলে বহির্নোঙর থেকে পণ্য খালাস মোটামুটি এক প্রকার বন্ধই বলা চলে। তো যার প্রভাব আসলে যদি প্রধানত গুনতে হবে আসলে আমদানিকারকদের, কারণ হচ্ছে গিয়ে যদি তাদের যে সময় নির্ধারিত যে সময়, সেই সময়ের বাইরে গেলে তাদেরকে প্রতি দিনের জন্য আসলে 8 থেকে 10,000 ডলার করে মাসুল দিতে হবে। তো সেই সময়টা যদি আসলে অতিবাহিত হয়ে যায় প্রতিদিনের জন্য হিসাব করলে, যদি যেহেতু শ্রমিকরা বলছেন যে তারা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি করছেন, সুতরাং সময়টা উপর নির্ভর করছে আসলে তাদেরকে কত মাসুল গুনতে হবে। আর যার প্রভাব আসলে শেষ পর্যন্ত গিয়ে দেখা যাবে আমাদের যে সাধারণ ভোক্তা, আমরা যেটা আসলে পণ্য কিনছি, সে পণ্যের দাম বেড়ে যেতে পারে। নাসরিন, মালিকদের সঙ্গে শ্রমিকদের কি কোনো বৈঠক হয়েছে, আপনারা জানতে পেরেছেন কিছু?
মালিকদের সাথে এখনো পর্যন্ত আসলে কোনো বৈঠক হয়নি। আমরা ঠিকাদার সমিতির যে নেতারা আসলে ঠিকাদার সমিতির সাথেই আসলে শ্রমিকদের প্রধান সম্পর্ক, তারাই আসলে ঘাটের তাদের সম্পর্কটা, ঠিকাদাররাও ঘাটে কাজ করেন এবং শ্রমিকরাও ঘাটে কাজ করেন। তাদের শ্রমিকদের সব দাবি দেওয়া আসলে ঠিকাদাররা গিয়েই তা হয়তো উপরের মহলে যেখানে চেম্বার সভাপতিরা রয়েছেন বা আমদানিকারকরা রয়েছে তাদেরকে গিয়ে বলেন, কিন্তু তা এখনো পর্যন্ত ঠিকাদার নেতা কিংবা শ্রমিকদের মধ্যে কোনো বৈঠক হয়নি। আমরা কিন্তু এই ব্যাপারে চট্টগ্রাম চেম্বার সভাপতির সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে আসলে তাদের কাছে লিখিতভাবে এখনো পর্যন্ত কোনো কিছু যায়নি, যার কারণে এখনো তারা ব্যবসায়ীদেরকে যে বলবেন বৈঠকে বসতে এর কোনো পদক্ষেপও তারা নিতে পারছেন না। নাসরিন, আপনাকে অনেক ধন্যবাদ। পানি থেকে দূরে সাবধানে থাকুন। এডিটর স্পিকে এবার একটু বিরতি নিচ্ছি।